আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 18 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শ্রাবণ এবার স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু সেই সঙ্গে কপালে হালকা ভাঁজ পড়লো। মানে ওই গ্রামীণ ধাঁচের টয়লেট? ধারা ঠোঁটের কোণে হাসি টেনে মাথা নেড়ে সম্মতি দিল। ধারা বলল, হ্যাঁ তাই বলতে পারেন। শ্রাবণ মাথা চুলকালো, দেখে মনে হচ্ছে জীবনে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এসব সে মোটেও অভ্যস্ত নয়, কিন্তু কিভাবে যে ম্যানেজ করবে একমাত্র সেই জানে। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, আচ্ছা গোসলটা আগে সেরে নিই, না হলে এই ঘাম আর ধুলো মিলে মনে হচ্ছে গায়ে পুরো কাদা জমে গেছে। ধারা এবার চুপচাপ খাটের কোণে রাখা লাল নীল চেকের গামছাটা হাতে নিল। তারপর সামান্য কোণটা নিয়ে বলল, তাহলে চলুন আমি আপনাকে পুকুর দেখিয়ে দিই। দুজন বেরিয়ে এলো ঘর থেকে। ললিতা খাতুন বারান্দায় দাঁড়িয়ে পান চিবোতে চিবোতে হেসে বললেন, যাও বাপ, পুকুরের জল খুব ঠান্ডা, আজ গরমে বেশ আরাম লাগবে। শ্রাবণ মেকি হাসলো, ঠান্ডা হোক আর গরম, পুকুরে পিছলে মানসম্মান না খোয়ালেই হয় আর কি। বাড়ির পেছনে সরু কাঁচা পথ হাঁটতে লাগলো শ্রাবণ। পাশেই ধারা, পথের দুপাশে পুরনো গাছ, কিছু শুকনো ডাল মাটিতে পড়ে আছে। দূরে কোথাও থেকে গরুর ঘণ্টাধ্বনি ভেসে আসছে। বিকেলের হালকা রোদ গাছের পাতায় ফাঁক দিয়ে ছিটকে পড়ছে পথে। ধারা একটু সামনে, শ্রাবণ দু কদম পেছনে। পথের মাঝে মাঝে নিচু ডালে মাথা ঠেকে যাচ্ছে তার, তাই সে বিরক্ত মুখে সেগুলো সরাচ্ছে, আর কিছু করার নেই। আর এদিকে অসময়ে জিহানের কল্পে ভ্রুকুচকালো মনিরা শেখ। কিন্তু যতবার ওই কলটা কেটে দিচ্ছে ততবারই আবারও কল দিচ্ছে ছেলেটা, আর দীর্ঘশ্বাস ফেলছে মনিরা। আসলে যতই হোক না কেন, এই বান্দরের লেজ কখনো সোজা হবে না। মনিরা বারবার করে সাবধান করে দিয়েছে যে অফিসের কাজের সময় যেন জিহান তাকে কল করে বিরক্ত না করে, অথচ এই জিহান বাবাজি যখন তখন কোনো কারণ ছাড়াই মনিরাকে কল দিতেই থাকে। না, এটা আর নেওয়া যাচ্ছে না। এবার ছেলেটাকে সামলাতে হবে, তা না হলে মাথায় উঠে যাচ্ছে। এরপর মাথায় উঠে চিকনি চামিলি নাচ করতেও শুরু করবে। মুখে রীতিমতো বিরক্তির ভাবটা রেখেই ফট করে কলটা ধরে ফোন মুখের কাছে এনে জোরে সোরে একটা ধমক দিল মনিরা। জিহানের বাচ্চা জিহান, হারপিকের ফটোকপি, পচা ফুলকপি, ভেজাজাল জিলাপি, তোরে আমি এমন লাথি মারবো যে আলোর চেয়েও দ্রুত গতিতে উগান্ডায় বউয়ের কুলে গিয়ে পড়বি একদম। বেয়াদ্দব পোলা। কলের ওপাশ থেকে জিহানের মধ্যে কোনো রূপ জুলুম দেখা গেল না। সে সরু চোখ করে খুব মনোযোগ সহকারে নিজের একমাত্র প্রিয়তমা এক ও অনন্য গার্লফ্রেন্ডের কথাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে শুনলো। এরপর বেশ ভাবুক ভঙ্গিতে বলে উঠল, তা তো ঠিক আছে জান, সবই মানলাম, কিন্তু তুমি কবে থেকে উগান্ডার অধিবাসী হলে বলো তো? খবরটা তো দাওনি। আবার তুমি নিজেই আমায় লাথি মেরে নিজের কোলে ফেলে দেবে, এটা কেমনে কি? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এ পর্যায়ে বড় বড় শ্বাস নিতে থাকলো মনিরা। এমনিতেই অফিসের কাজ করতে গিয়ে সে আধমরা, তার উপর এই অসভ্য লোকের কথা শুনতে গিয়ে মাথায় এখন আগুন জ্বলছে তার। নিজেকে কোনো মতো সামলে জিহানকে বলল, এই পচা ডিমের বস্তা, কান খুলে দেখো আর চোখ খুলে শোনো টমেটোর ক্ষেত, আমি এখন অফিসে ব্যস্ত আছি। শ্রাবণ স্যার শ্বশুর বাড়ি গেছে, তাই সব কাজ আমাকেই করতে হচ্ছে। এমনিতেই মেজাজ খারাপ, তুমি আর মেজাজ খারাপ করো না, নইলে একদম চিলে চ্যাপটা বানিয়ে দেবো। জিহান এবার ধূপ করে নিভে গেল। ভীষণ অসহায় চিত্তে নখ খুঁড়তে খুঁড়তে নাক টেনে বলল, শেষে শ্রাবণও শ্বশুর বাড়িতে গেল। আহা কি সুন্দর ভাগ্য, শালা কুত্তা মরা ভাগ্য শুধু আমারই। এখন শ্বশুর বাড়ির চেহারাও দেখতে পারলাম না, আর হবু বউ তো আমার নাওজুবিল্লাহ, মানে থুক্কু মাশাআল্লাহ। চেতে উঠলো মনিরা, খেপে গিয়ে বলল, এই গোলামের পুত, তোর পাছায় কিন্তু আমি গরম করাই বসাবো, ফালতু পোলা। তোরা আমি কই নাই যে আমার বাপের কাছে গিয়ে প্রস্তাব দে, তখন যাস নাই কেন? হ্যাঁ, আমি সাফ সাফ বলে দিচ্ছি জিহান, তুমি আমার বাবার কাছে গিয়ে প্রস্তাব না দিলে আমি ওই চৌরাস্তায় ভজগৌরাঙ্গকে বিয়ে করে হানিমুনে গুলশান যাব, এরপর এডলব খানের মতো বাচ্চা নিয়ে ঘুরবো। এত উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে না চাইলে তাড়াতাড়ি আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে আসো। জিহান এবার মুখটা আরো একটু চুপসে ফেললো। কষ্টে ফেটে যাওয়া বুকে হাত রেখে কাতর কণ্ঠে বলল, বিশ্বাস করো জান, তোমার বাবার সামনে গেলে আমার পাকস্থলী কাঁপে, কিডনি কাঁপতে কাঁপতে মাথায় উঠে যায়। ট্রাস্ট মি জান। ভিড় করে গালি দিয়ে মনিরা বলল, তুই নিজেও কাঁপতে কাঁপতে উপরে চলে যা, কচ্ছপের জাত, খবরদার কল করবি না তুই আমারে, কানের নিচে দামামা বাজাবো তোর আমি। জিহান খুবই কষ্ট পাচ্ছে। প্রিয়তমার মুখে এমন অশ্রাব্য গালাগালি শুনে তার কলিজাটাও এখন কাঁপছে। বলা যায় না, কলিজা কাঁপতে কাঁপতে নিচেও চলে যেতে পারে। বিষয়টা ভয়ানক হবে বলে নিজেকে সামলালো জিহান। কলিজাটা হাতে চেপে ধরে প্রতিবাদ করে বলে উঠল, তুমি নিজে এমন করছো মনিরা? মানুষের কথা তো খুব বলো, তুমি এখন শ্রাবণের বউকে দেখে এসো যাও, কত নম্র ভদ্র কিউট সরল একটা মেয়ে পেয়েছে শ্রাবণ, অথচ তুমি। কানে ফোনটা কাঁধ দিয়ে চেপে কিছু ফাইল খুলে কম্পিউটারে টাইপ করতে থাকলো মনিরা। জিহানের কথা শেষ করতে না দিয়ে মুখে ভেঙচিয়ে বিদ্রুপ করে বলল, পাবেই তো, এটা তো স্বাভাবিক। শ্রাবণ স্যার হলেন একজন সভ্য ভদ্র, একজন ভালো নিখুঁত মানুষ। উনি ভালো বউ পাবে না, শ্বশুরবাড়ি যাওয়ার ভাগ্য পাবে না, তো কি তোমার মতো বলদ পাবে নাকি? বেঁচে থাকার আশায় ছেড়ে দিল জিহান। মনে মনে সিদ্ধান্ত নিল সে আজই রাতের খাবারের পর হারপিকের সাথে লেবু আর লবণ মিশিয়ে পান করবে, এরপর যা হবার হবে। পুকুরের ধারে পৌঁছাতেই শ্রাবণ থমকে দাঁড়ালো। নিজের অস্বস্তি নিয়ে সন্দেহ হলো তার। চকচকে সবুজ শ্যাওলার ঢাকা পানি, এক পাশে পাথরের ঘাট, অন্য পাশে বেতের ঝোপ। গাছের ছায়া পড়ে পানির রং আরো গভীর সবুজ হয়ে গেছে। বাতাসে ভিজে কাদা আর জ্বলন্ত ঘাসের গন্ধ। ধারা পুকুরের দিকে ইশারা করলো, তারপর বলল, এই হলো আমাদের গোসল করার বাথরুম। শ্রাবণ ঠোঁট বাঁকিয়ে হেসে মাথা নাড়ালো।
কোমর দুটোতে হাত রেখে বলল, দেখতেই পাচ্ছি। বাহ, 5 স্টার সুবিধাও আছে দেখছি বটে, বেশ পানি আছে ঘাটে। শ্রাবণের কথা শুনে হাসি পেল ধারার, ফিক করে হাসলো একটু। শ্রাবণ এক পলক সেদিকে তাকিয়ে টাওয়েল হাতে নিয়ে ঘাটের দিকে নামতে গিয়ে থমকালো। পেছনে ফিরে ফট করে বলল, তুমি কি এখানেই গোসল করবে? তারা মিনমিন করে বলল, না মানে এখানেই তো করতে হবে আর কি, আপনি করে নিন, এরপর আমি আসবো। শ্রাবণ ভ্রু কচকালো, আশেপাশে তাকিয়ে পরিবেশ দেখে নিল। যদিও আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাওয়া যাচ্ছে না, আর না দেখতে পাওয়া যাচ্ছে কোনো মানুষজন, কিন্তু এভাবে ফাঁকা একটা জায়গায় খোলা আকাশের নিচে একটা মেয়ে মানুষ কিভাবে গোসল করবে সেটা ভেবেই বিরক্ত হলো শ্রাবণ। শ্রাবণ চোখ শুরু করে ধারার দিকে তাকালো, বিরক্তি নিয়ে বলে ফেললো, তুমি পাগল নাকি? এই ফাঁকা কেটে খোলা আকাশের নিচে? কথাটা শেষ করলো না সে, বরং গম্ভীরভাবে বলল, অসম্ভব, এখানে গোসল করবে না তুমি, বুঝতে পারছো? এখানে যে কেউ আসতে পারে, কোনো লোকচক্ষু নেই মানে নিরাপদ তা নয়। এখানে আশেপাশে বাড়ি নেই বলে কি পুরোপুরি নিরাপদ ভেবেছো? একদম ফাঁকা জায়গা, দূরে থেকে কারো চোখ পড়ে গেলে বা কেউ চুপচাপ এসে দাঁড়ালে তুমি কি বুঝতে পারবে? ধারা মিনমিন করে বলল, তবে করতে হবে তো, পানি তো এখানেই। শ্রাবণ বলল, চুপ। শ্রাবণের কণ্ঠে এবার তীক্ষ্ণতায় ফুটে উঠল। শ্রাবণ বলল, তুমি একা একা কোথাও এভাবে গোসল করবে না, আমি থাকতে থাকতেও না। এমন ঝুঁকি নিয়ে কখনো এসব কাজ করবে না মেয়ে, গ্রামে বলে কি সবাই তোমার মতো সহজ সরল? শ্রাবণের গলায় একরাশ বিরক্তি টের পাওয়া গেল, কিন্তু বিরক্তির নিচে লুকিয়ে আছে এমন এক দৃঢ়তা যা ধারা আগে কখনো টের পায়নি। ও অবাক হয়ে তাকালো। শ্রাবণ এবার কিছুক্ষণ তাকিয়ে রইল পুকুরের দিকে, এরপর বলল, আমি এখানে গোসল করব, কিন্তু তুমি এখানে করতে পারবে না। তুমি হয় বাড়ির ভেতর টিউবওয়েলের পারে করো, না হলে আমি কোনো ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু এইভাবে না, কথা বুঝেছো? তারা তৎক্ষণাৎ ছোট করে বলল, জি। শ্রাবণ এবার খাটের দিকে একবার তাকিয়ে আবার ধারার দিকে ফিরিয়ে আনে চোখ, চোখে একরাশ অটল দৃষ্টি দিয়ে বলে, একটু চালাক চতুর হও ধারা, এই বুদ্ধি নিয়ে তুমি শহরে মোটেও টিকতে পারবে না। আর সবসময় তোমার সাথে কেউ থাকবে না যে তোমায় বুঝিয়ে দেবে, শিখে নিতে হবে তোমায়। নিজের মতো করে সবাইকে সরল ভেবো না, আমার কথা বুঝতে পেরেছো? তারা চুপ করে দাঁড়িয়ে রইল, মনে হচ্ছে যেন হৃদয়ের ভেতর কেউ ধীরে ধীরে এক অদ্ভুত উষ্ণতা ঢেলে দিচ্ছে। কি আশ্চর্য, একটা মানুষ তাকে বকাবকি করছে, অথচ একটু কষ্ট লাগছে না তার, বরং কাজ করছে একরাশ ভালো লাগার শান্তি। তারার মনে পড়ে যাচ্ছে তার মা তাকে ছোটবেলায় ঠিক এভাবেই শাসন করত। তাহলে কি ফুফুর কথাই সঠিক? এই মানুষটা কি তার একমাত্র অভিভাবক? তার বাবা মায়ের অভাবটা কি এখন থেকে সেই মানুষটাই পূরণ করতে পারবে? বাবা মার মতো আঁকলে রাখতে? এও কি হয়? রক্তের সম্পর্ক ছাড়া এটাও কি সম্ভব? তৎক্ষণাৎ ধারার ভেতর এক সত্তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ধারার তথাকথিত রক্তের সম্পর্কের নিজের চাচাকে। ভাগ্যর কি নির্মম পরিহাস, রক্তের সম্পর্কই তো এমন করে আগলে রাখেনি তাকে। এই মানুষটা কিসের টানে এমন করছে তবে? ধারার ভাবনা চিন্তার মধ্যেই পুকুরে নামার জন্য গায়ের টি শার্ট ফট করে খুলে ফেললো শ্রাবণ। ধারার মন তো এখনো সেই শাসনের তীক্ষ্ণ অথচ স্নিগ্ধ উষ্ণতায় ডুবে আছে, কিন্তু মুহূর্তের মধ্যেই থমকে গেল চোখের সামনে ভেসে ওঠা সূর্যের আলোয় চকচকে হয়ে ওঠা তামাটে পেটানো শরীরটা দেখে। শ্রাবণের ফর্সা গায়ের রং, কাঁধের কাছে টান টান পেশি, আর বুক জুড়ে স্পষ্ট পুরুষালী রেখাগুলো স্পষ্ট, যেন প্রতিটা শিরা উপশিরা ধীরে ধীরে স্পন্দিত হচ্ছে। ঢুক গিলল ধারা, লজ্জায় কুণ্ঠিত হলো। এই প্রথমবার কোনো পুরুষকে এমন ভাবে দেখছে যে এক মুহূর্তের জন্য ধারা চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু অদ্ভুত ভাবে পারল না। হৃদস্পন্দন অকারণে একটু দ্রুত হয়ে গেল, শ্বাসের গতি বেড়ে উঠল অজান্তেই। বুকের ভেতর কোথাও যেন হালকা কাঁপুনি ছড়িয়ে পড়ল। আবিষ্কার করে ফেললো মানুষটা দেখতে খুব সুন্দর। পরক্ষণে লজ্জা যেন আলতো করে গলা টিপে ধরলো তার, গাল গরম হয়ে উঠল, যেন কেউ টের পেয়ে যাবে তার দৃষ্টি কোথায় ছিল। তড়িঘড়ি করে মাথা নিচু করে আঁচল দিয়ে মুখের পাশটা ঢেকে ফেললো ধারা। মনে হলো চোখের পাতার ভেতর থেকে কোনো ছবি যেন তাড়ানো যাচ্ছে না, যতই চাইলো মুছে ফেলতে দৃশ্যটা আরো গভীর খোদাই হয়ে যাচ্ছে। এর মধ্যেই এগিয়ে এসে মাত্রই খুলে ফেলা হাতে থাকা টি শার্টটা ধারার হাতে ধরিয়ে দিল শ্রাবণ। মুখে বলল, কষ্ট করে ধুয়ে নিও। মাথা নিচু করে ঘাড় এলিয়ে ঠিক আছে বলল ধারা। একটা বারের জন্য মাথা ওঠালো না, দেখতে চাইল না শ্রাবণের উন্মুক্ত পুরুষালী শরীরটা। তবে পুকুরের দিকে যাওয়ার সময় পিঠের দিকে একবার চোখ চলে গেছে ধারার, এক পলকেই নামিয়েও ফেলেছে দৃষ্টি। কিন্তু তাতে কি, বুকের ভেতর ধুকপুকানি যেন আরো চাপ বাড়লো। এবার আর থাকা যাচ্ছে না, তাই কোনো মতে পুকুর পাড় থেকে বাড়ির দিকে চলে এলো ধারা। উঠোনে গিয়ে ধপ করে বসে পড়ল। ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে এলেন ললিতা খাতুন, ছেঁড়া শাড়ি গায়ে, মুখে পাঞ্চি বানোর ভিজে লাল রং, হাতে প্লেট গরম গরম বড়া। কেবলই শ্রাবণের জন্য বানালেন তিনি। উঠোনে এসে বসা ধারা হাঁপাচ্ছে, কপালে ঘাম জমে উঠেছে। পাশে বসতে বসতে ললিতা খাতুন চোখ কুচকে তাকালেন, বসে উদ্বিগ্ন গলায় বলল, এ ছিরি দৌড়ে এলি কেন? বিয়ার পরেও তো ছেলে মানুষই গেল না রে, কেউ কি কিছু কইছে নাকি? তা কিছু হইছে? ধারা চোখ তুলে তাকালো না। হাঁপানো ধীরে ধীরে কমছে, কিন্তু বুকের ভেতর ধুকপুকানি যেন আরো বেড়ে যাচ্ছে। আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, না কিছু না। ললিতা খাতুন সন্দেহের দৃষ্টি ফেললেন, তারপর বললেন, তোর এই কিছু না কথায় কিন্তু অনেক কিছু থাকে, তোরে চিনি না নাকি? কত দেখি কি হয়েছে? ধারা কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে প্লেট থেকে একটা বড়া নিল। দাঁতে কামড় দিতে গিয়ে মনে পড়লো পুকুর ঘাটের সেই মুহূর্ত, শ্রাবণের গলা আর চোখের দৃষ্টি, আর অজান্তেই চোখের কোনো হালকা লজ্জার আভা ফুটে এলো। কি আশ্চর্য, কোনো কারণ ছাড়াই লজ্জা লাগছে।
দেখে ললিতা খাতুন অবাক হয়ে তাকালেন ধারার দিকে। ললিতা খাতুন বলল, হাই হাই, তোর নাক মুখ লাল হয়েছে কেন রে? তুই কি লজ্জা পাইছস নাকি? ধারা তড়িঘড়ি করে মাথা নেড়ে জবাব দিল, না না, তোমার বানানো বড়াটা খুব গরম তাই এমন হচ্ছে। অথচ বেচারি সহজ সরল ললিতা খাতুন বুঝলেন না যে উৎসতা ছিল, আসলেই ছিল কিন্তু মনে ছিল, বড়াতে নয়। বিকালের একসাথে একটু আড্ডা দিয়েছে ললিতা খাতুন আর শ্রাবণ। যদিও প্রথম ললিতা খাতুনকে শ্রাবণের খুব একটা পছন্দ হয়নি, এমনকি তার কথাবার্তাও খুব একটা ভালো লাগেনি, কিন্তু বিকেল থেকে গল্প করার পর থেকে শ্রাবণের মনে হচ্ছে এনার মতো সহজ সরল মানুষ আর দুটো নেই। বাইরে থেকে দেখতে অনেক বেশি পাশের বাড়ির আন্টিদের মতো খিচখিচে মনে হলেও ভেতর থেকে তিনি অনেক বেশি ভালো এবং উদার মনের। তবে ললিতা খাতুনের সাথে বিকেলবেলা গল্পগুজব করতে গিয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে শ্রাবণের জন্য। গল্প করতে করতে একটা গোপন তথ্য বের করে ফেলেছে সে, আর সেটা হলো তারা নাকি খুব সুন্দর গান করতে পারে। ছোটবেলায় নাকি গানের প্রতি তার ঝোঁক ছিল অনেক বেশি, কিন্তু পারিবারিক সমস্যা আর পারিপার্শ্বিকতার বিভিন্ন কারণে কখনো আর গান গায়নি। ললিতা খাতুন এও বললেন মাঝে মধ্যে ধারাকে গুনগুন করতে শুনেছেন তিনি, তার মানে এখনো গায়। প্রথমে শুনে অবাক হয়েছে শ্রাবণ, এই মেয়েটা আবার গানও গাইতে পারে? যেভাবে সবসময় মিনমিন করে কথা বলে, এই গলায় গান গাইলে তো মশার গুনগুন মনে হবে। বিষয়টা ভেবেই ফিক করে হাসলো শ্রাবণ। তবে মনে মনে ঠিক করলো মেয়েটার মিনমিন করা কণ্ঠে একটা গান শুনতে হবে। মনে মনে অনেক বেশি উৎফুল্লিত হলো শ্রাবণ। পিচ্চিটার কণ্ঠে গান, বাহ, এমনিতে তো তার কণ্ঠ অনেক মিষ্টি, গান গাইলে কি আরো বেশি মিষ্টি লাগবে?